এই এক নম্বর যেটা এই A1 মনে করেন যে আপনারা কোনভাবে লিখে আসছেন, ওইখানে সেন্টেন্সের ফরমেশন ঠিক ছিল না বা আপনি কোনো দিকেই কনসার্ন ছিল না, ওই ওয়ার্ড লিমিটেশন এসব অনেক অনেক কিছু ছিল। একটু মোটামুটি মার্জিত একটা রূপা ছিল, কোনো একটি আপনার হয়তো উন্নতি করার সম্ভাবনা আছে একটু একটু যারা। আর B1 যারা আপনারা মোটামুটি ভালো একটা অবস্থানে আছেন, আরো কিছু এক্সারসাইজ করে ফেললে আপনারা আরো উন্নতি হবে। আর B2 যারা পেয়েছেন, B2 কত আছে এটা নাই? B2 নাই, B2 নাই স্যার, এই স্ক্রিনে নাই আর আছে মনে হয় স্যার মনে হয় আপনাদের অবস্থা B2 নাই। B2 হলে মোটামুটি বলতে পারেন যে উনি একজন আছে এখানে ভালো মানে B2 হলে। আর C ওগুলো সেন্টার, C মানে সেন্টার। আর B1 আপনারা যারা আছেন, B1 যারা আছেন আপনি উত্তর দিতে পারছেন স্যার আমি তো আমি আস্তে আস্তে সব টপিকস আসছে স্যার যে একটা পরীক্ষা দিয়েছে সে তো B1 প্লাস B1 মানে দুইটা B1। আচ্ছা এখন B1 যারা আপনারা পাইছেন যে গ্রুপগুলো, এখন কথা হচ্ছে কি আপনারা দুজন মিলে B1 হয়েছে, এটা একজন হলে জানি না কি হতো। তারপর আপনাদের বলি যদি দেখো এভাবে আপনাদের এই ইয়েটা বুঝেন আপনারা, এটা B1টা কিন্তু একটা ভালো মার্কিং আছে। এখন যদি B1 বিগিনার লেভেলে হয়, আপনার অরিজিনাল পরীক্ষার সময় এটা অবশ্যই আপনার B2 C1 এ চলে যাবে। এই জিনিসটা আপনার টাইম আছে, এক্সারসাইজ হবে আপনার মধ্যে। আর B2 তো এদিকে তার একটু আপনারা পান না। এখন আসি দেখা যাচ্ছে আপনারা যেগুলা ভুল করছেন, অনেকেই আছে এই যে নাবিল যে আছেন ক্লাসে বসে, নাবিল এটা যে আমরা সাইন দিয়ে নিয়ে আসেন ক্লাস উঠে নিয়ে আসি, উনি ওয়ার্ড লিমিটেশন একটারও মানে ইয়ে করে নাই, ফিল আপ ওভার করছেন। মানে আমার সতর্ক ছিল না যে আমি এই ওয়ার্ড এত ওয়ার্ড লিমিটেশন আমার প্রথমটা যে 1 থেকে 5 ওয়ার্ড, এটা আমার ম্যান্ডেটরি এখানে রাখতে হবে 5টার মধ্যে। আমার 20 থেকে 30টার মধ্যে আমার যেভাবে হোক রাখতে হবে, 30 থেকে 40টার মধ্যে, এটা 40টার মধ্যে আমার যেভাবে হোক রাখতে হবে। এই বিষয়টা আপনাদের অনেকেরই হয়েছে, উনি একটু বেশি করছে। আমার নাম লেখা হবে নাম আছে কেন এই যে নিচে, কিন্তু আমার কোনো নাম আছে না, আমার একসাথে সব এত কিছু আমি দেখি নাই, আমি যা শুধু ওই স্ক্রিন যেটা দিল এখান থেকে সংক্ষিপ্ত নামটা মোটামুটি সবার নিয়ে আসি। আপনার নাম কি আপনারা জানেন না? শাবনুর আরা রহমান কানু। আমি না ওইটা বলে ইচ্ছা করে বাদ দিছি, আমাদের এখানে একদম আপনাদের দুইজনের নাম হবে না, তখন এটা লাগে তো এটা স্পেশাল দেই নেই না। আচ্ছা আমি যা শুধু বুঝার জন্য আসি। এখন দেখেন আপনারা ভুল কয় জায়গায় হচ্ছে আপনাদের, ওয়ার্ড লিমিটেশনে ঠিক নেই, অনেকে এটা সতর্কতা দেখিয়েছে, কেউ বেশি কারো কম। আর হচ্ছে গিয়ে এই যে তো এখানে আমি কি লিখলাম, এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝায়, এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝায়? ইট ইজ দ্যাট এটা দ্বারা বোঝায় যে ইট ইজ না, আর এটা দ্বারা দ্যাট ইজ। আচ্ছা শুধু এটা एग्जांपल দিলাম, বাট এরকম অসংখ্য ওয়ার্ড আছে আমরা ওই ইজ হ্যাজ হ্যাভ এগুলোকে সংক্ষিপ্ত করে দিই, আর এগুলোকে সংক্ষিপ্ত করে দিয়ে একটা কমা দিই, তাই না? কমা নাই পরে এটা কি জি জি ওই অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা কমিয়ে দিই। তো এখন হচ্ছে কি আমাকে বলেন তো এখানে ওয়ার্ড কয়টা আছে? দুইটা আর এই জায়গায় ওয়ার্ড কয়টা? একটা এখন এই জায়গায় একটা না দুইটা, আমরা এখানে কাউন্ট কয়টা করব? একটা এইগুলো আপনারা করছেন এখানে কেন কেউ আমি লিখলাম বলে কি এখানে ওয়ার্ড একটা, কিন্তু আমার এখানে দুইটা জিনিস ইংলিশ আছে। এটা আমি এখানে এটা বলতে আপনাদের অনেক হয়েছে, যে আপনারা অনেকেরই ভুলটা হচ্ছে, জানি না আপনারা সতর্কতায় ভুল করছেন না অসতর্কতায়। মানে আমরা একটা মনে করছি, এটা দ্বারা কখনোই একটা না, এটা দ্বারা দুইটাই হবে। এখানে আমি দুইটা ওয়ার্ড লিখছি, বাট যা শুধু এটা ফর্মটাকে একটু শর্ট করে দিচ্ছি, কিন্তু জিনিস আমার দুইটাই এখানে। এই জিনিসটা মাথায় রাখবেন। যেমন আপনি 40 ওয়ার্ড লিখলেন, আপনি হয়তো 38 ওয়ার্ডে লিখে থেমে গেছেন যে আমি 38 ওয়ার্ড লিখে আসছি, বাট এই 38টার মধ্যে দেখেন এরকম হচ্ছে 4-5 এরকম দিয়ে আসছে, দেখেন আপনি 40টা ক্রস করে পার হয়ে যাবে। ঠিক আছে না? এই বিষয়টা জি 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 রাইটিং এ পুরো ফর্মটাই লেখাটাই সবচেয়ে বেটার। এটা হচ্ছে এইভাবে না লিখে পুরো ফর্মটা দ্যাট ইজ উই হ্যাভ, ওখানে উই এর পরে এটা লিখার কারণ হচ্ছে মনে হয়েছিল এটা তো একটা হবে, তাহলে একসাথে লিখে ফেলি। না 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 ভুলেও না, আপনি অ্যাডভান্স লেভেলের থিংকিং আপনার, এসব করবেন না। সব সময় কি করবেন আপনারা এই ওয়ার্ডটা ফুল লিখবেন, দ্যাট ইজ উই আর, মানে মানে এরকম যেগুলো আসবে সম্পূর্ণটাই পুরো সেন্টেন্সে লেখার চেষ্টা করবেন। এই হচ্ছে কি আপনাদের স্কুল। আর আপনাদের অধিকাংশ কাজ হচ্ছে গিয়ে করছেন যৌথ কাজ। এখন ল্যাপটপের আপনাদের সমস্যার সমাধান করেন, আপনাদের সবারই ডেস্কটপ আমার সাথে। এখন দেখেন আমি বলি, আমি হচ্ছে এখানে ইংরেজি টিচার না, আমার কম্পিউটার জানার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই আমার কম্পিউটার, আমার আপনাদের ইংরেজি ক্লাসে নেই।
কিন্তু লাস্ট ক্লাসে দেখেন আপনারা আমাকে মানে আমার মনে হয় না ক্লাসে একটু মানে আমার শারীরিকভাবে মানে একটু ফিল হয়েছে আমার কাছে যখন বাসায় গেছি বা গেছি আমার কাছে শরীরে ব্যথা করছে একটু মানে আপনাদের প্রায় প্রত্যেকের কম্পিউটারের প্রথম থেকে আমার এইটা দেখা ওইটা দেখা কম্পিউটার এখান থেকে ওইখানে নিয়ে যাওয়া কেউ ঠিক করা এসব করা লাগছে না দেখেন এটা কিন্তু আমার কাছে আওতাভুক্ত ছিল না এটা অনেক ক্ষেত্রেই আপনার যেহেতু ইলেভেল এই ধরনের কোর্স আছেন আপনাদের বেসিক বিষয়টা জানার প্রয়োজন থাকা যায় তখন মনে করি যে আর অন্য আমি হয় অন্য কেউ হতো বা আমি বেলা এই কম্পিউটার সম্পর্কে আমারও একেবারে নলেজ না থাকতো হয়তো ইংরেজি নলেজ আছে এইটার উপরে কেউ না তখন আরো একটা সমস্যা এসে সৃষ্টি হতো। আপনারা এটা বেশি এখন বেসিক কম্পিউটার আর কি তাহলে কিন্তু তো আমি জানি না আমি এর আগে যে কোর্সগুলো আছে সেগুলো বেসিক কম্পিউটারে তো আছে আর বেসিক আগে স্টুডেন্টে জিজ্ঞেস আমি বলি এগুলো আগে স্টুডেন্টে জিজ্ঞেস করে তখন বেসিক জানা আছে তখন তখন আমি বলি আর এটা হতো যে সবকিছু প্রাতিষ্ঠানিক এই ধরনের শিক্ষার নির্ভর করে অনেক সময় সময় মতো হয় না আপনারা দেখেন 2 মাসে ইংরেজি কোর্স 2 মাসের আবার যে বেসিক কম্পিউটার নেই 4 মাস পরে আবার মেইন কোর্স আর 6 মাস লাগে আপনারা একটা সরকারি পাইতে সরকারি খাতে দেওয়া এই যেমন সরকারি মঞ্চে রাস্তা বছর লাগে এখন সম্ভব নেই এটা সম্ভব নয় আপনি ওইটা নিজ দিকেই আপনারা বিষয়টা কভার বেসিক ইউটিউব টিউটোরিয়াল আমি তো আমার সাথে তো আরো কিছু ক্লাস আছে আমারও কিছু নলেজ আছে এগুলো সম্পর্কে আপনারা নিজে বাসায় প্র্যাকটিস করুন আপনার বাসায় যখন বই পাইবা এটা নোট করে এনে ক্লাস আমার এখন যে আমার কম্পিউটারের সমস্যা এটা কিভাবে সলভ করতাম এটা বেসিক গুলো আবার হার্ডওয়্যার নিয়ে এগুলো আমার বুঝতে ভালো লাগে কম্পিউটার এইগুলো আবার মাথা না বুঝছেন তো বিষয়টা আপনার সতর্ক কইরাম কম্পিউটারে কি তাহলে আপনার টাইপিং এর অবস্থা তো আপনারা কি করতে পারবেন নিজেরা অনুভব করেন যে টাইপিং এ আপনারা কতটুকু দক্ষতা দেখাইতে পারছেন তারপরে হচ্ছে কম্পিউটারের বেসিক যদি জানা তো আপনার অনেক বিষয় সতর্কতা যেমন অনেক অনেকেরই বিষয় বলি উন্নত বিষয় আছে যেমন আমি কমা দিলাম না আমার একটা ফুল স্টপ দিলাম যেমন বাংলাদেশ লিখলাম এখানে একটা ফুল স্টপ দিলাম তাই না পরের সেন্টেন্সটা বাংলায় লিখলেও আমরা হাত দিয়ে লিখলে একটু সরিয়ে লিখি কম্পিউটারে হচ্ছে আমরা এখানে একটা স্পেস দিচ্ছি এখান থেকে শুরু করবেন এবং প্রথমত গোড়াতে দিবেন আচ্ছা গোড়াতে না আপনি এক্সট্রা স্পেস তৈরি দিবেন গোড়াতে দিবেন কিন্তু দেখা গেছে আপনাদের অনেকেই দেখা গেছে ফুল স্টপ করে দেখা গেছে এখান থেকে শুরু করা হয়েছে এটা আবার যে গোড়াতে উপর দিয়ে লেখা হয়েছে এরকম অনেক ধরনের মানে সমস্যা আপনাদের টাইপিং এই বিষয়গুলো আপনাদের একটু নিচ থেকেই দেখতে হবে আচ্ছা ওকে এখন আসি রেজাল্টের বিষয় শেষ আপনাদের আর তো কোনো কারো প্রশ্ন নাই আমরা এখন আজকে ক্লাসে যাই ঠিক আছে আমাদের আজকের মূল টপিক হচ্ছে ফিউচার টেন্স আমরা এর আগে প্রেজেন্ট এবং পাস্ট এই টেন্সের দুই ধরনের আমরা আলোচনা করেছি এখন আমরা আজকে আলোচনা করব ফিউচার টেন্স তো ফিউচার টেন্সের মধ্যে ফিউচার টেন্সের চারটা পার্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বলতে প্রেজেন্ট ইনডিফিনিট আপনারা খাতা বের করতে পারেন প্রয়োজনীয় রুট পরে পরে লিখে নিতে ফিউচার ইনডিফিনিট আমরা কোনটাকে বলবো সাধারণত ভবিষ্যতে কোনো কাজ করা হবে এবং করা হবে বলতে এমন করা না যেটা বাধ্যতামূলক
এটা হবে। উদাহরণ দেখেন, আমি সেই স্কুলে যাবে, এখন যদি স্কুলে যাবে, যখন যাওয়ার সময় আসবে সে না যেতে পারে, এটা তার বিষয়। ওটা এটা আমি নিশ্চিত হয়ে বলছি না, ওটা নিশ্চিত বিষয় না যে সে স্কুলে যাবে এরকম কথা, সে যাবে স্বাভাবিক, এটা ভবিষ্যৎ কথা। তারপর হচ্ছে কি আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এখন ওই আমি আগামীকাল ভাত খাবো, আগামীকাল আসলে আমি ভাত খাবো কি না আমি এখন নিশ্চিত না, আমি ভবিষ্যতের একটা কথা বলছি, আমি আগামীকাল ভাত খাবো, আমি আগামীকাল ওখানে যাবো, সে ওই কাজটি করবে, তারা খেলবে, এই যে এই স্বাভাবিক কিছু কথা বলে, এগুলো তারা শতভাগ নিশ্চয়তা দেওয়া হচ্ছে না এটা হবে ভবিষ্যতে, এ ধরনের নিশ্চয়তা না, কিন্তু স্বাভাবিক কথাবার্তা ভবিষ্যতে। তানিয়া বই পড়বে, রহিম ও করিম গুটি উড়াবে, রহিম ও করিম গুটির সময় আসলে তারা নাও পেতে পারে, সেটা বিষয় না। আমি এখন বলছি যে তারা গুটি উড়াবে, এই বিষয়টা হচ্ছে আমাদের ফিউচার টেন্সে। জি আমি আসি বলি কথা, এখানে শেল যে লেখা আছে এগুলোকে ইগনোর, শেল যতটা লেখা আছে ইগনোর করেন। এখানে শেলের পরিবর্তে বসবে উইল, শেলের পরিবর্তে বসাবো আমরা উইল। আপনারা এদিকে একটু দেখেন, আমরা এই ফিউচার টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে হবে গিয়ে শেল অথবা উইল। এখন আজকালকার ইংরেজির ব্যবহারে শেলের ব্যবহারটা বলতে গেলে উঠে গেছে, এটা এখন আর বলতে গেলে ব্যবহার হয় না। তো আমরা শেলের দিকে কোনো কর্ণপাত করবো না, ওইটা আছে না নাই আমাদের দেখার প্রয়োজন নাই। যদি আমার উদাহরণে একটা জায়গায় শেল লেখা আছে, ওইগুলো আপনারা মনে করুন এখানে উইল লিখে দিবেন, ঠিক আছে? ওই শেলটাকে আমরা এখন কাউন্ট করবো না, আমরা যা করার সব আমরা উইল দিয়ে করবো। will plus object, sorry, will plus the main verb. দেখেন আপনি ফিউচারে এমন কোন কথা বলবেন যে ওইটা হবে, ওইটা করবে, ওরা যাবে, এই আপনার সাবজেক্টটা বসান উইল দেন, এরপর তারপর ভার্বটা বসিয়ে দিন, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসিয়ে দিন, না কিছু কোনো কাজ নেই। তারা বাজারে যাবে, উইল গো টু মার্কেট, they will go to the market, and you will be there, you will go to tomorrow, আগামীকাল যাবে। তো এই হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট। এখন আসেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকবে, হইতে থাকবে, এরকম বোঝায়। দেখেন ইনডিফিনিট টেন্সে আমরা বলছিলাম যে ভবিষ্যতে কাজটা হবে, ভবিষ্যতে একটা কাজ হবে, এরকম বিষয় আমরা ইনডিফিনিট ব্যবহার করেছিলাম। কিন্তু ওই একই কাজই যখন আমি হবে না বলে বলবো হইতে থাকবে, চলতে থাকবে, ভবিষ্যতে কোনো একটা টাইমে কি করবে, এটা চলতে থাকবে, রানিং অবস্থায় থাকবে, ওইটা হবে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন উদাহরণগুলো আপনারা দেখেন, আজ সন্ধ্যায় তাহারা গান শুনিতে থাকবে, আজ বিকেলে আমি টেলিভিশন দেখিতে থাকবো। দেখেন আজ বিকেলে, এখন কিন্তু বিকেল আসে নাই, মনে করেন আমরা উদাহরণ হিসেবে মনে করি আমরা এখন বিকেলের মধ্যে না, বা সন্ধ্যাটাও, আজ সন্ধ্যায় তারা গান শুনতে থাকবে, এখন কিন্তু সন্ধ্যা আসে নাই, আমরা বিকেল অবস্থান। তো তার মানে সন্ধ্যাটা হচ্ছে আমাদের জন্য ফিউচার, ভবিষ্যৎ। এই সন্ধ্যায় কি করবে, তারা গান শুনিতে থাকবে। দেখেন বিষয়টা, গান শুনিতে থাকবে, সন্ধ্যার সময় যদি আপনি তাদের কাছে যান, তাদেরকে কোন অবস্থায় পাবেন, তারা গান শুনতেছে। এই যে রানিং কর্মটা বোঝাচ্ছে, এটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই যে আগামীকাল সকালে মা রান্না করিতে থাকবে, আগামীকাল সকাল যখন হবে, সকালের যে সময়টা, এই সময়টাতে ওই মা রান্নার অবস্থায় থাকবে। তখন যদি ওনার বাসায় যান, ওই মাকে দেখতে পাবেন তিনি রান্না করতেছেন, অর্থাৎ রানিং অবস্থায় আছে। আর যদি এই সেন্টেন্স আমি এভাবে বলতাম, আগামীকাল মা রান্না করবে, ওইটা কিন্তু যাবে ইনডিফিনিট, মাদার উইল কুক, ওখানে আর কোনো কিছু আসে না। বাট যখন আমি বলতেছি যে কি মা রান্না করিতে থাকবে, করবে আর করতে থাকবে, ঠিক কথা। করবে বলতে ওটা করবে, ওটা মানে করতে পারে না, করতে পারে, সেটা ফিউচার এরকম বলতে। আর করিতে থাকবে তারা বোঝাচ্ছে ওই সময়টা দুটো রানিং চলমান অবস্থায়। এই হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্স। এখন কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচারটা দেখেন আপনারা, এই যে সাবজেক্টটা আছে এটা আমরা ডিটি, কোনো সমস্যা নেই, প্লাস উইল। এখন আমরা সব কন্টিনিউয়াসে দেখেছি যে আইএনজি হয় ভার্বের সাথে, তাই না? এবং আইএনজি বসাতে হলে আমাদেরকে আরো কিছু জিনিস অ্যাড করতে হয়, এই টাইপের আছে। জি, তো কন্টিনিউয়াস টেন্স আমরা এই উইল এর সাথে আমরা বি যুক্ত করব, উইল বি প্লাস ভার্বের সাথে আমরা আইএনজি দিব।
এখন দেখেন এই প্রথম দুটাতে কিন্তু আমরা বারবার মেইন ফর্ম ব্যবহার করব। এটাতে মেইন ফর্ম আর কিছু এটা হবে না, আর এটাতে মেইন ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। আপনারা যদি কোনো সেন্টেন্স পরীক্ষাতে দেখেন এরকম যে উইল বি আছে, ওইখানে মিসিং আছে ওয়ার্ড, তার মানে ধরি বিভিন্ন ভার্বের সাথে একটা আইএনজি অবশ্যই যুক্ত আছে, অবশ্যই যুক্ত যুক্ত আছে। আছে। সাবজেক্ট উইল বি ভার্বের সাথে আইএনজি। দেখেন আমাদের শেল হবে না স্যার। কিন্তু আমি প্রথমেই বললাম যে ওইটার ব্যবহার আমরা ওইটার ব্যবহার করবো, এটা আমরা বাদ দিয়ে দেবো। ওইটার ব্যবহার আছে বাট এখনকার ইংরেজিতে ওইটা প্রচলন দেখা যায় না, সব জায়গায় উইলের ব্যবহার হয়। আমরা উইলের ব্যবহারটাই করবো, ওইদিকে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। ওই শেলের ব্যবহারে যেতে হলে আপনাকে পার্সনের দিকে ফলো রাখতে হবে। উইল হবে হচ্ছে গিয়ে ফার্স্ট, শেল হবে ফার্স্ট পার্সনের সাথে, আর সেকেন্ড থার্ড হলে হবে গিয়ে উইল। তো এটা আমার একটা মাথা ব্যথার কারণ না, ওই চিন্তাতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা সবার সাথে উইল বসিয়ে দেবো। তো এই দেখে দেন আমাদের সাবজেক্ট হচ্ছে, মনে করেন উদাহরণ দিয়ে দিই, যে হচ্ছে কি আমাদের সাবজেক্ট উইল বি সুইমিং, উইল বি হচ্ছে আমাদের ভার্ব, দিলে এবার সুইম হচ্ছে আমাদের মেইন ভার্ব, আইএনজি যুক্ত করা হয়েছে সুইমিং। তারা সাঁতার কাটতে থাকে ইন দা রিভার টুমরো, আগামীকাল তারা নদীতে সাঁতার কাটতে থাকে, আগামীকাল তারা নদীতে সাঁতার কাটতে থাকে, চলমান একটা অবস্থা। ওকে শেষ এটা। উদাহরণ সব লেখার প্রয়োজন নাই, একটা বা দুটো লিখলেই হবে, স্ট্রাকচারটা লিখে রাখুন। Future perfect tense, এই পারফেক্ট টেন্সের বিষয়টা দেখেন, আমরা প্রেজেন্টে যখন পারফেক্ট টেন্স বলছিলাম ওইটা মানে হচ্ছে যে কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আর ফলে পার্টিকুলার ফল অনুভূতি রেস্ট রয়ে গেছে বর্তমান সময়ে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স যে অতীতের একটা বিষয়, অতীতের দুইটা কাজ, যেটা আগে হবে ওইটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরেরটা আমরা পাস্ট ইন্ডিভিজুয়াল বসাবো। বাট ফিউচার পারফেক্টে আপনারা দেখেন, ফিউচার মানে তো আমাদের ভবিষ্যৎ, তার মানে এখানে যা আসবে আমরা ভবিষ্যৎ নিয়ে কাজ করব। এখানে কি বলছে, ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সংঘটিত হবে, কথাটা দেখেন সংঘটিত হবে, হবে বলতে কাজটা হয়ে থাকবে, শেষ হয়ে যাবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, এই বিষয়টাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। দুই নম্বরটা দেখেন, আমরা সকাল 10টার মধ্যে এখানে পৌঁছাবো, আমরা সকাল 10টার মধ্যে এখানে পৌঁছাবো, এখানে কোন কাজটা প্রথমে হয়েছে, পৌঁছানোটা আগে হয়েছে, তারা এসে পৌঁছাইছে তারপরে 10টা হয়েছে, তারা কিন্তু 10টার আগে এসে পৌঁছাবে না, ঠিক না। পরেরটা দেখেন, বাবা আসিবার পূর্বে মা রান্না করিয়া থাকবে, এখানে দেখেন মা রান্না কিন্তু শেষ হয়ে যাবে, তারপর বাবা আসবে, বাবা আসিবার পূর্বে মা রান্না করে থাকবে, এটা বিষয়টা এমন না। তাহলে দেখেন দুইটা ঘটনার কথা আমি বলতেছি, কিন্তু একটা ঘটনা ঘটার পূর্বে আরেকটা ঘটে যাবে ভবিষ্যতে, ওইটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। We will have arrived here by 10 am, আমরা এখানে 10টার মধ্যে এসে পৌঁছাবো। Mother will have cooked before father comes, মা বাবা আসার পূর্বেই মা রান্না করিয়া থাকবে, রান্না করে, এটা দ্বারা বোঝাচ্ছে রান্না শেষ হয়ে যাবে, আমাদের আশা হয়ে যাবে, মানে আশাটা শেষ হয়ে যাবে, এই বিষয়টা মাথায় রাখবে। আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। এই ধরনের সাবজেক্ট বসালাম, পারফেক্ট টেন্স মানে হচ্ছে এখানে হ্যাভ আসবে, ওইটা প্রেজেন্ট পাস্ট ফিউচার, পাস্টে হলে শুধু হ্যাভে আমরা একটা পাস্ট ফর্ম বসাবো, হ্যাভ বসাবো, আর এখানে আমরা নিয়ে আসবো ফিউচারে হ্যাভ, আর হ্যাভ যেখানে আছে হ্যাভের পরেই পারবে Past participle from. পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্মটা বসবে, নোটিস দিই সাবজেক্ট উইল হ্যাভ বিজি বসাবো, এরপরে কি এক্সপ্রেশন। এখন অতিরিক্ত যে অংশটা লিখবে ওইটা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারো প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট, ওইটা স্বাভাবিক প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করবে। পরের অংশে যেমন দেখেন ফাদার কামস, এটা ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্ব চলে আসে, তার পাশে দাঁড়ায় বা কামসের সাথে এস করছে, তারপরে হচ্ছে কি ওই পরেরটা হেয়ার বাই টেন নিয়ে, এটাও আমরা ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে, প্রেজেন্ট ইনডিফিনিট। জাস্ট আমি প্রথম অংশটাতে, প্রথম অংশ অথবা আরেক কথা বললে প্রথম কাজটাতে আমি শুধু ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব, বাকি অংশটাতে ফিউচার টেন্স হলে আমি ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। উদাহরণ আমরা দেখি একটু আবার দেখেন।
আমরা হচ্ছে কি আমাদের সাবজেক্ট আমরা লিখলাম, আর আমাদের গ্রামার স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্বটা উইল হ্যাভ ব্যবহার করব। আমরা জানি উইল হ্যাভ ভার্বটা দেখেন আমার রাইট ইজিটা আমি যুক্ত করেছি হ্যাভ এর কারণে, এটা আমার পারফেক্ট টেন্স। হ্যাভ এর পর আমি ভার্বের তাৎক্ষণ ব্যবহার করব রাইট। উইল হ্যাভ রাইট দেয়ার বাই 10 am পরের অংশ মনে করেন হ্যাভ থেকে অতিরিক্ত মাদার উইল হ্যাভ কুক, শব্দটা ছিল কুক, আমি যেহেতু পারফেক্ট টেন্সে করতেছি আমি এটাকে হ্যাভ এর পর ভার্বের তাৎক্ষণ দিয়ে দিলাম। কোন প্রশ্ন আছে এটা নিয়ে আপনাদের? বুঝতে সব জি Past perfect tense যেভাবে আমরা এখানে যদি বাবা স্বীকার করে মা রান্না করে থাকি এরকম মা আশীর্বাদ বুঝি না। বাবা স্বীকার করে মা রান্না করে থাকি। আচ্ছা এখানে কোনটা আমার পরের কাজ হবে? আমরা past perfect tense তো যেটা আগে হইতো তার ওইটা পেয়ে যদি আপনি আগেরটা তখন টেন্স চেঞ্জ হয়ে যাবে আপনার। আপনি তখন ওই যে বাবা আশীর্বাদ করে মা রান্না করিয়া Before that, just after. before after করবি আজ এখানে বিফোর আফটার চেঞ্জ আসবে। আচ্ছা আমরা সেন্টেন্সটা একটু উদাহরণ বাংলা লিখে দিই। আচ্ছা বাংলাটা কি বলে বলেন তো? বাবা স্বীকার করে মা রান্না করে থাকি। বাবা আসার পর মা রান্না করে থাকি। মা রান্না করিয়া আসিবে। আচ্ছা ওকে, এখন বাবা আসার পর, তার মানে বাবা আসাটা হচ্ছে কি প্রথম কাজ, তাই না? আর তারপরটা হচ্ছে কি আমার মা রান্না করিয়া থাকে। এখন আমি যদি বাবা আসার পর, যেহেতু আমার এখানে স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কি আমার প্রথম কাজটা হচ্ছে কি আমার Future perfect. ফিউচার পারফেক্ট টেন্স হবে। Father will না না বলেন, আমরা সাজাবো প্রথমে স্ট্রাকচারটা Father will have দাঁড়ান, এখন come. Father will have come. In house. Come. ফাদার উইল Come. Come. Father will have come after mother. আফটার Mother. দেখেন এটা কিন্তু মানে একটা অবসর লাগে না, অবসর লাগতেছে না पहले तो এটা হবে বাংলা বাক্যটা তো বুঝাও করিয়া কাটিবে করবেন আচ্ছা তাহলে এরকম হয় মাদার উইল কুক আফটার ফাদার কাম ফাদারকে। আচ্ছা আমি বলি, এখানে দেখেন আপনারা আমরা আমরা আমি লিখলাম এখানে, আমরা অনুকূলটা বুঝলাম যে আমরা এভাবে লিখলে আমাদের হচ্ছে না স্ট্রাকচারটা, একটা অবসর একটা অমিল থেকে যাচ্ছে, তাই না? এখন আমি লিখি, দেখেন আরেকটা ভাবে লেখা Mother will have লিখলে হয় কিনা দেখেন। এটা হতে পারে মাদার উইল হ্যাভ আমি কুক। বলি এখানে দেখেন আমি আফটার দিই, আফটার ফাদার উইল হ্যাভ কাম, তারপরে যদি মাদার কুক দিই না হয় না, প্রথমে এরকম হতে পারে মাদার উইল হ্যাভ মাদার আচ্ছা, উইল আমরা হ্যাভ ঠিক আছে, আমরা আমরা এই ডিফিনিট টেন্সটাকে প্রথমে নিয়ে আসি। হ্যাঁ মাদার উইল হ্যাভ কুকড। mother. আচ্ছা তার মা রান্না করবে। মা রান্না করার পরে দেখেন এখানে আমি বলি এখানে দুইটা কাজই হয়ে গেছে আমার, এমন ভাবে হচ্ছে যে ফিউচার দুটাই সেন্টেন্সে বাংলা স্ট্রাকচারে এখানে এটা আমাদের গর্বিত আছে। এখানে মা রান্না করিয়া থাকবে, এটাও ফিউচার টেন্স। এটা আমি যদি ইনডিফিনিটে লিখতাম যেমন মাদার উইল কুক, এটা হয় না? রান্না করবে মাদার উইল বিফোর দ্য ফাদার কে কাম। এখানে তো আফটার মাদার উইল কুক, মা রান্না করবে। ফাদার কাম। আমি বলি আপনাদের, এখন দেখেন এখানে এখানে একটা গর্বিত হয়ে যায়, এইভাবে হয় না। এখানে আমি আমাদের বাংলায় একটা সমস্যা আছে, আমি তো বললাম বাংলা কইছেন এই বাংলায় সমস্যা আছে। বাংলায় সমস্যা। আপনারা দেখেন এখন আমাদের তো এদের প্রয়োজন নাই, এদিকে নলেজ নেওয়ার প্রয়োজন নেই, আমাদের নলেজ এখানে রাখেন আপনারা। এটাতে আমাদের বাংলাদেশ সমস্যা নেই, আমরা অবসরের সময়টা দেখবো, এটা দেখেন আপনারা। আমাদের কাজ হচ্ছে কি দুটো কাজ, সাধারণত আমরা ফাইট করব। জি, জি। আমরা আমরা দুটো কাজ দেখেন, আমরা দুটো কাজ ফলো করব। প্রথম হচ্ছে গিয়ে কি, যে একটা কাজটা আগে হবে এটাতে আমার ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা আমার পরে করব সেটা হচ্ছে কি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আমি আরেকটা কথা সহজে বলে দিই, ওই পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট আপাতত আপনাদের এটা মাথায় না রাখলে চলবে।
আপনারা শুধু প্রথম অংশটা দেখেন, আপনাদের যত কোয়েশ্চেন আসবে সব হচ্ছে এই প্রথম অংশ থেকে আসবে, যা আছে সব এই প্রথম অংশ থেকে আসবে। আপনাদের এই উইল হ্যাভটা তুলে দিবে, এই অ্যারাইভটা তুলে দিবে, ওইদিকে আপনার কোনো কাজে দিবে না। শুধু এই স্ট্রাকচারটা মনে রাখেন যে ফিউচার পারফেক্ট টেন্সে হচ্ছে কি আমি সাবজেক্টের পর আমি উইলের বসাবো প্লাস ভার্বের তার ফর্মটা দিব, এটা হচ্ছে কি আমার কাজ। এবং সাধারণত এখানে দুটো ঘটনার উল্লেখ থাকবে, একটা আমরা আগে করব আবার এবং অন্যটা আমি পরে করব, পরে হবে এইভাবে। ওকে, এটা ছেড়ে দিব। এখন আসেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমাদের পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের সমন্বয়ে গঠিত। আগেরটা বলেছিলাম কি যে কাজটা হয়ে যাবে, বাবা আসার পূর্বে মা রান্না করে ফেলবে, ওটা কাজ রান্নার কাজটা শেষ হয়ে যাবে। বাট এখানে দেখেন আপনারা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলিতে থাকিবে, রানিং অবস্থায় কন্টিনিউয়াস অবস্থায় থাকবে। সে 2 বছর যাবত এই কলেজে পড়িতে থাকিবে, অর্থাৎ সে 2 বছর যাবত, মনে করেন আগামী বছর থেকে আগামী বছর থেকে অথবা আগামী বছর ভবিষ্যৎ হবে, আগামী বেলা যে কোনো সময় থেকে সে একটা কলেজে এডমিশন নিচ্ছে এবং ওইটা ম্যান থেকে সে 2 বছর রিটার্ন করবে, এই ধরনের সেন্টেন্স যে সে আগামী 2 বছর ওই কলেজে পড়তে থাকবে। এই যে রানিং, এই 2 বছর অবস্থায় সে কি থাকবে? পড়ার অবস্থায়, পড়ার রানিং অবস্থায় থাকবে। আলিমা আজ সন্ধ্যায় 2 ঘন্টা যাবত পড়িতে থাকবে। যদি আমি বলতাম আলিমা সন্ধ্যায় পড়বে, আলিমা আজ সন্ধ্যায় আলিমা উইল রিড দ্য বুক, বা এরকম হতো দিস ইভিনিং, এই টাইপের হতো। বাট এখন আমি বললাম কি যে সে পড়তে থাকবে, এটা রানিং অবস্থা এবং এটা টাইম ইন্ডিকেট দিলাম 2 ঘন্টা, 2 ঘন্টা, অর্থাৎ ওই 2 ঘন্টার মধ্যে তাকে আমরা পড়ার অবস্থায় পাবো। তাই বললাম এটা আলিমা উইল হ্যাভ বিন রিডিং ফর 2 hours ইন দিস ইভিনিং। বাবা আসিবার পূর্বে মা রান্না করিতে থাকিবেন। আগের সেন্টেন্সটা দেখেন, আগেরটা কি ছিল? বাবা আসিবার পূর্বে মা রান্না করিয়া থাকবে, মা রান্না শেষ হয়ে যাবে। বাট এখানে আমি বলতে দেখি মা রান্না শেষ হচ্ছে না, মা রানিং অবস্থা থাকে। এই যে এটা বন্ধনের পার্থক্য, যেখানে শেষ হয়ে গেছে ওটা পারফেক্ট, শুধু পারফেক্ট, আর যেখানে শেষ হয়ে যায়নি রানিং অবস্থায় আছে ওটা পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসেন আমরা যদি এটা স্ট্রাকচারটা একটু ফলো করি তাহলে আসবে কি, প্রথমে সাবজেক্ট আছে, তারপরে আসে গিয়ে দেখেন ফিউচার কিন্তু উইল, সব জায়গায় ফিউচার কিন্তু প্রথমেই আসতেছে উইল। এখন দেখেন আমরা এখানে উইল লিখলাম, পারফেক্ট টেন্সে ছিল আমাদের শুধু হ্যাভ, তার মানে আমরা এতটুকু পর্যন্ত লিখলাম ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এখন আমরা কন্টিনিউয়াস নিয়ে এসে ঢুকাবো। কন্টিনিউয়াস নিয়ে আসলে আমরা জানি কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি হয়। এখন আইএনজি বসাতে হলে আমাদের এর আগে একটা কাজ করতে হবে, কারণ হ্যাভের পর শুধু ডিরেক্ট আইএনজি বসে না, আমরা দেব হচ্ছে গিয়ে উইল হ্যাভের সাথে দিব বিল, লাস্ট ভার্বের সাথে দিব আইএনজি। ঠিক আছে, দেখেন একটা ফিউচার টেন্সে আমরা কিন্তু পাস্ট ফর্ম ব্যবহার করছি, এর ওই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার নেই, পাস্ট পার্টিসিপল শুধু ব্যবহার করছি আমরা ইয়েতে পারফেক্ট টেন্সে, আর বাকিগুলো কিন্তু প্রেজেন্টে, এখানে কিন্তু প্রেজেন্ট হবে আর আইএনজি যুক্ত হবে। আর এটা কাটামোটা আরেকবার দেখে নিই আমরা, রনি ফিরে না আসা পর্যন্ত আমি পড়িতে থাকবো। আই উইল হ্যাভ বিন রিডিং, আই উইল হ্যাভ বিন রিডিং, আমি শুধু এতটুকুই বলি আই উইল হ্যাভ বিন রিডিং, এর দ্বারা বোঝাবে আমি পড়িতে থাকবো, আমি পড়িতে থাকবো। ওই সময় আমার আসলেই আমি পড়া অবস্থায় আছি। তারপরে আমি বললাম যে আনটিল রনি কামস ব্যাক, রনি ফিরে না আসা পর্যন্ত। আবার একই সেন্টেন্সটা যদি আমি বলতাম যে রনি ফিরে না আসা পর্যন্ত আমি পড়িয়া থাকবো, পরে শেষ করে ফেলবো, ওইটা পারফেক্ট টেন্সে চলে যেত। রনি ফিরে আসা আগ পর্যন্ত আমি শেষ করে ফেলি পড়া, ওইটা পারফেক্ট। আর যেহেতু শেষ করে নাই, ওর আসা আগ পর্যন্ত আমি পড়তে আসি এবং পড়তে থাকবো, রানিং অবস্থায় আছি, ওইটা আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা এখন আমি মনে করি আগে প্র্যাকটিস করলে আপনাদের পরিষ্কার হবে। আপনি দেখো আমি প্রথম সেন্টেন্সটা আমাদের কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে,
will join the program after 2 hours. আমি কিন্তু টেন্সের ইয়ে না বলছি কোন ধরনের মতো কোন প্রকারের মতো করে এটা ইন্ডিভিজুয়াল থ্যাংক ইউ বসেন এদিকে জানাবো আপনি মিসেস রুহি মিস রুহি মিসেস আপনি বলেন they will be going to the university future continuous কিভাবে হলো আপনারা তো দেরি কেন আজকে আপনার সাথে আমার চাইতে উনি বেশি অফিসিয়াল আপনারা তো দেরি কেন আপনারা কিন্তু এর আগেও লাস্ট ক্লাসে আপনারা এরকম জি আপনি বলেন এটা বারবের সাথে আইনি থ্যাংক ইউ বসেন আপনি এই যে আপনি দাঁড়ান বলেন লিজা উইল হ্যাভ বিন লিভিং ইন দিস এরিয়া ফর 20 ইয়ার্স কোন টেন্সের মধ্যে পড়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আপনাদেরকে আরেকটা বার আমি দিচ্ছি আপনারা একটা জিনিস মাথায় রাখেন আপনি যদি স্ট্রাকচারটা মনে রাখতে পারেন আপনাদের জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কোনো রিডিং পড়ার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনারা ভালো জিনিস আইডেন্টিফাই করতে পারবেন এই উইলটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল উইলের সাথে যখন আমি এটা বি যুক্ত করে দিব এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস এই বিটা পরিবর্তন করে আমি যখন হ্যাভ নিয়ে আসবো পারফেক্ট টেন্স তারপরে আমি এই উইল হ্যাভের সাথে আবার আরেকটা জিনিস যুক্ত করে দেব পারফেক্ট কন্টিনিউয়াস এই যে এই চারটা জিনিস মূল এগুলো যদি মনে রাখতে পারেন টেন্স চিনতে পারবেন আর কি মনে রাখবেন এই উইলের পর সাধারণত বারের প্রথম পদ তারপরে উইল বি এর সাথে বারের সাথে আইএনজি হবে উইল হ্যাভ এই আরেকটা জিনিস মাথায় রাখবেন হ্যাভ দেখলেই মনে করবেন এটা তারপর হবে এটা বেসিক টেন্স হলেও হ্যাভের পর তারপর হবে তারপর এই যে আবার এই বিটা মাথায় রাখেন এই বিন এসেছে আইএনজি এই যে বি এবং বি এই দুটোর পরে বারের সাথে আইএনজি এই যে সেটা একটু মাথায় রাখবেন ওকে থ্যাংক ইউ এখন আপনাদের একটা কাজ দিব আমাদের সময়টা আপনার রেজাল্টের সাথে কত বেশি দেওয়া আপনার রেজাল্টের সাথে কিনা সেটা বলছি রেজাল্টের না প্রয়োজন আছে আচ্ছা ওকে আপনারা 5 থেকে 7 মিনিট এই কাজটা করেন কোনটা বাংলা লেখা আছে ইংরেজি লিখুন আপনার দিয়ে আপনার মিটকে নিয়ে কাজ করেন আপনার পাশে কি করছেন go to Dhaka. এটা কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস তো চলতে থাকবে